বং দর্পণ, বিনোদন সবার জন্য। আলতামিরা আর্ট গ্যালারির বার্ষিক প্রদর্শনী উদ্বোধন হলো 10ই এপ্রিল 2026। আলতামিরা আর্ট গ্যালারির এই প্রদর্শনীতে বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি স্থান পেয়েছে নবীন প্রজন্মের শিল্পীদের শিল্পকর্ম। এই প্রদর্শনীর মাধ্যমে আলতামিরার উদ্দেশ্য নবীন প্রজন্মের শিল্পীদের তুলে নিয়ে আসা। এই প্রদর্শনীতে চিত্রকলা, ভাস্কর্যের পাশাপাশি স্থান পেয়েছে হস্তশিল্প। এই প্রদর্শনীটি চলবে 16ই এপ্রিল 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা। আলতামিরা আর্ট গ্যালারির বার্ষিক প্রদর্শনী 2026 এর উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, ভাস্কর তরুণ দে, ভাস্কর বিমল কুন্ডু, শিল্পী দেবাশিস মল্লিক চৌধুরী এবং আলতামিরা আর্ট গ্যালারির কর্ণধার শিল্পী রঞ্জনা চ্যাটার্জি। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড। বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট, বং দর্পণ, কলকাতা। আমাদের অ্যানুয়াল শোয়ের উদ্বোধনী প্রোগ্রামটা শুরু করছি। নমস্কার, উপস্থিত সবাইকে আমার আগামী শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আশা করবো যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। To me, our annual art exhibition is more than a showcase. It is a living dialogue between the artist's soul and observer's eye. That's what I believe. আজকে যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন তাদেরকে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই যে এতগুলো আর্টিস্ট আমাদের এই একটা সুন্দর প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই অ্যানুয়াল আর্ট শোটাকে এত সুন্দর একটা কবিতার মতো লাগছে আমার। এখানে রং আকৃতি যেন মিলেমিশে একটা কবিতার রূপ নিয়েছে। এবারগুলো যেন মনে সত্যি কথা একটা জীবন্ত হয়ে উঠেছে। এর জন্য শিল্পীদের আমি মানে আকণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর কাজ। আর আমার কাছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা সত্যি কথা বলতে 80 দশকে ফিরে যাওয়া, একদম ডাউন মেমোরি লেন। অ্যাবসলিউটলি। সুব্রত, বিমল, তরুণ, আমি দেবাশিস এটা পরে যুক্ত হয়েছে, কিন্তু আমরা সবাই একসাথে গভর্নমেন্ট আর্ট কলেজে একসঙ্গে কাজ করতাম। আবার বহুদিন পর একসাথে হয়েছি আলতামিরার এই অ্যানুয়াল আর্ট শো এর শুরুতে। ভীষণ ভালো লাগছে। তো সুব্রতর পরিচয় আমি কি করব, কিভাবে দেব? সুব্রত নিজের পরিচয় ও নিজে, ওর কাজ, ওর শিল্পের প্রতি ভালোবাসা, প্রচুর পরিশ্রম এবং অধ্যাবসায় আজকেও শিখরে পৌঁছে গেছে। সম্প্রতি দিল্লি গভর্নমেন্ট থেকেও ওকে একটা মানে কাজের জন্য একটা অসাধারণ স্বীকৃতি পেয়েছে, যেটা আমরা সবাই ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। আর বিমলের সাথে আজকে বহুদিন পর দেখা। অত্যন্ত দুষ্ট ছিল গভর্নমেন্ট আর্ট কলেজে, এখনো আছে, কিন্তু একটা দুর্গমের ভাগ করে বসে আছে। সত্যি কথা বললে ও সত্যি ওর কাজ দক্ষ স্কাল্পচার,
হিসেবেও পরিচিতি এখন লাভ করেছে। নিরলস পরিশ্রম করে ও কাজ করে চলেছে। ও সেরা বাঙালিও হয়েছে। হ্যাঁ, সেরা বাঙালি। সেরা বাঙালিও হয়েছে। হ্যাঁ, সেরা বাঙালিও হয়েছে। প্রচুর জায়গায় ওর কাজ আমার মনে হয় রয়েছে, এবং মানে বিমল কুন্ডু আজকে একটা স্কাল্পচার হিসেবে একটা বিশেষ পরিচিত নাম, আমরা সবাই ওকে চিনি। এরপর আসি আমি তরুণের কথায়। তরুণ ও নিজেও একজন খুব ভালো দক্ষ শিল্পী, স্কাল্পচার, এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর চাঁদের হাটের জন্য মানে আজকে ও মেন্টর হিসেবে ওকে আজকে সবাই চেনে। ওকে চেনে না এরকম কেউ নেই, সবাই চেনে। ওখানে এসে আসে প্রতিষ্ঠান। হ্যাঁ, ভীষণ মেন্টর, ও একজন বিশাল কর্মযোগ্য চলছে ওর ওখানে চাঁদের হাটে। এবং আর একটা সম্প্রতি একটু জানলাম যে ও আর একটা করতে চলছে শান্তিনিকেতনে। So that's a Nice. সেই আর কি। তো একটা শিল্পকর আর কারিগর তৈরি হয়েছিল। এরপরে বাদ বাকি আমরা যাদের হয় সবাইকে আমরা অন্য থেকে একটু শুনি। আর দেবাশিসের কথা বলতে গেলে প্রথমেই যেটা আমার মাথায় আসে, ও তো একজন স্বনামধন্য খুব ভালো শিল্পী, নিশ্চয়ই ভালো শিল্পী, কিন্তু সর্বোপরি একটা ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। আর প্রকৃতি প্রেমী, ভীষণ গাছ ভালোবাসে। আর শুনেছি ও ওই আমের সব আঠিটাঠি সব নিয়ে ও দূর দূরে যায় ইয়ে করে সব ওই বৃক্ষরোপণ করতে। তার জন্য এটাও একটা বিরাট কাজ, আমাদের একটা বিরাট কাজ। মমার্থটা আমি ওর কাছ থেকে শুনবো, কারণ ও ডিটেল অনেক বেশি ভালো বলতে পারবে, তাই না? প্রত্যেকবারের মতো এবারও আলতামিরা 30 জন প্রতিভাবান শিল্পীকে নিয়ে অ্যানুয়াল আর্ট শো এর আয়োজন করেছে। এবং আবার আমার তরফ থেকে আমি প্রত্যেক পার্টিসিপেন্টকে একটা ধন্যবাদ জানাচ্ছি, যেখানে রং আর আকৃতি সব মিলে মিশে একটা কি বলবো সেটাই যেটা বলছিলাম, দেয়ালগুলোকে জীবন্ত করে তুলেছে। আজকে আলতামিরা 12 বছর পেরিয়ে প্রায় 13 বছরে পদার্পণ করেছে। এটার পিছনেও অনেক পরিশ্রম আছে। সেটা যখন প্রথম দিন এখানে স্টার্ট হয় সেই সময় তরুণ ছিল, সুব্রতর হাতেই প্রদীপটা জ্বলে, আর আজও জ্বলছে, এবং ইটস রানিং ভেরি সাকসেসফুলি এন্ড স্মুথলি। হ্যাঁ, আমি ভীষণ চাইতাম যে এটাকে আরেকটু পরিসরে বড় করি, কিন্তু হয়তো সব চাওয়াটা হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একটা যদি আমি একটু প্ল্যান আছে, যদি পারি, শরীর ঠিক থাকে। একটা যেটা সবসময় একটু চেষ্টা করে থাকে, পরিণত বা প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে উদীয়মান এবং ট্যালেন্টেড শিল্পীদেরও একটা প্ল্যাটফর্ম দিতে। ফ্রম দ্য ডে ওয়ান এটা আমি করে চলেছি। এটা আমার সত্যি কথা বলতে গ্যালারি করার যদি উদ্দেশ্য বলা ছিল সেটা ছিল, কারণ আমাদের সময় সেটা এত সহজ ছিল না কোনো গ্যালারিতে এক্সিবিশন করা, তাই না? আমরা অনেক মানে একটা ইয়ের মধ্যে নিয়ে গেছি যেখানে সম্ভব হয়ে উঠতো না। তো যাই হোক, আলতামিরা সেই সব শিল্পীদের পাশে তখনো ছিল, এখনো আছে। তো আলতামিরা যে কাজটা সেদিনও করে চলেছিল, আজও করে চলেছে, এবং আশা করি ভবিষ্যতে আপনাদের সবাইকে আমাদের পাশে পাবো বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আজকে আমাদের সব থেকে প্রিয় বান্ধবী, আমাদের আর্ট কলেজ থেকে একসঙ্গে পাশ করে বেরিয়েছি, এবং আজকে আমরা সবাই মানে মোটামুটি 4 জন বসে আছি যারা এক ক্লাসেই। আমরা অনেক মজা করেছি, অনেক ছবি এঁকেছি, আর সেই দিনটা মনে পড়ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা রঞ্জনার আজকে যে 13 বছরের যে আলতামিরা আর্ট গ্যালারির অ্যানুয়াল শোটা,
সেটা কিন্তু সত্যি দেওয়ালটাকে একদম সত্যি ও যেটা বললো যে কবিতার মতো একটা অন্যরকম মাত্রা দিয়েছে। এই প্রত্যেকের কাজ বেশ তারা মানে খুব মন দিয়ে কাজ করেছে এবং এবং ভীষণ ভালো ব্যবস্থাও করা হয়েছে কিভাবে এটাকে ডিসপ্লে করা যায়। কারণ গ্যালারিটার স্পেসটা অনুযায়ী অনেক ছবি আছে যেগুলো ঠিক মতো রাখা যায় না, টাঙানো যায় না, কিন্তু এখানে মোটামুটি খুব সুন্দরভাবে ডিসপ্লেটা হয়েছে। আর প্রত্যেককে যারা এখানে প্রথম হচ্ছে মানে এই যে আমাদের আলতামিরা গ্যালারিটা, এটা কিন্তু যারা নতুন প্রজন্মের এবং যারা উদীয়মান শিল্পী, যারা অনেকদিন ধরে ভালো কাজ করছেন এবং অনেক প্রতিষ্ঠিত শিল্পীও আছে, তাদের কিন্তু সকলকে নিয়ে যে এই যে প্রদর্শনীটা করা, এটা কিন্তু আলতামিরা আর্ট গ্যালারি মানে রঞ্জনারই একটা বিরাট কি বলবো উপস্থাপনা, যেটা সবাইকে আরো দীর্ঘায়িত করছে তাদের কাজগুলোকে যাতে তারা ডিসপ্লে করতে পারে। কারণ আমাদের সময় যে কথাটা আমরা ভেবেছিলাম যে আমার ছবি এঁকে কি হবে, আমাদের আর্ট কলেজে পড়ে কি হবে, এসব তো ভাবনাই ছিল না যে পরবর্তীকালে কি হবে আমাদের। তো এই যে প্রদর্শনীগুলো হচ্ছে, এই প্রদর্শনীতে কিন্তু অনেক মানুষ এগুলো এই ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং যেগুলো দিয়ে তারা কিন্তু পরিচিত হচ্ছে। যে এখন যেমন আমরা ভালো ভালো গান শুনতে পারি, অত ভালো গান কিন্তু শুনতে পারি, কিন্তু অনেক ভালো সিনেমাও দেখতে পাচ্ছি না, কিন্তু ভালো ছবি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আমরা তো টিভিতে এখন কিছু দেখি না, কারণ খবরও খুব একটা ভালো লাগে না, কারণ মন খারাপ হয়ে গেছে আমাদের সবার সব দিক দিয়ে। কিন্তু ছবি আমাদের সবসময় মনটাকে ভালো করে এবং আমাদের যে স্বর্ণযুগ সেইটাকেই আমাদের কিন্তু মানে খুব আকর্ষণ করে, যেটা এই ছবি আঁকার সঙ্গে কিন্তু তার একটা সেই মূল্যবোধটা আছে যে আমরা এই যে এখানে যে যেসব ছবিগুলো আঁকা হয়েছে এগুলো সবকটাই কিন্তু মানে আমরা পুরনো কলকাতাকে দেখছি, বা এই যে আমরা পুরনো সিনেমার ছবি, হ্যাঁ, এরকম নানা রকমের বেশ ইন্টারেস্টিং প্রদর্শনীটা হয়েছে। যেটা এই যে আমার পেছনে রেলের কাজ হচ্ছে, রেল লাইনে, তো এই সব গুলো বুদ্ধতা মীর কয়ালের তো খুবই ভালো কাজ। তো সেই সব মিলিয়ে অসাধারণ একটা প্রদর্শনী, যেটা সত্যি এই 13 বছরের মধ্যে একটা বলবো শ্রেষ্ঠ প্রদর্শনী বলে আমার মনে হয়। তবে যদি আরো ভালো আমি দেখেছি কাজ, কিন্তু এটা এবারে সেরা প্রদর্শনী, আরো ভালো হবে, আরো ভালো কাজ আমরা দেখতে পাবো এইসব শিল্পীদের কাছ থেকে। এবং এদের এই শিল্পের যে ভাবনা চিন্তাগুলো আরো ডেভেলপ করবে, আরো মানুষকে মুগ্ধ করবে, আমাদের মুগ্ধ করে, সেভাবেই করবে। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা এবং আশীর্বাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিমল বলবি না তো? বিমল বল বসে এক্সট্রা তার জন্য কিছু লাগবে না তো? নমস্কার, আমি এই প্রথম আলতামিরা গ্যালারিতে আমন্ত্রিত হয়েছি। আর আমি প্রথমে বলে নিই যে এই ধরনের ছোট ছোট গ্যালারি গুলো আজকে মানে সব থেকে যেটা ব্যাপার হচ্ছে শান্তি পেন্টারি বলুন, শখের ছবি আঁকাই বলুন, হাউস ওয়াইফ বলুন, এই যে এরা ছবি আঁকছে, এদের একটা জায়গা তৈরি হয়ে গেছে। এরা প্রত্যাশা করে না যে বিরাট পরিসরে আমার নাম হোক, খ্যাতি হোক, কিন্তু এই যে ছবিটা ঝুলছে তার কাছে এইটাই আনন্দ। তার একটা অনুপ্রেরণা তৈরি হয় তারা ছবি আঁকার, যার জন্য এই গ্যালারি গুলো খুব গুরুত্ব বেড়ে গেছে। আমাদের এখন মোটামুটি এই ধরনের প্রদর্শনী পুরোহিতগিরি করতে আমাদের সুব্রতকে সপ্তাহে 2-1 করে যেতে হয় কোথাও, এবং সেইখানে গিয়ে আমার সব থেকে ভালো লাগে এমনও ডাক্তারকে দেখেছি যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, সেই সব ডাক্তারও ছবি তুলে কেমন হলো নির্ভীতে তারা ছবি আঁকে নিজের জন্য, এবং সেই ছবিগুলো তারা ঝোলাবার পর খুব বেশি লোক নয়, তার পরিসরের লোকগুলো দেখলেই তারা খুশি।
এই যে চর্চা, অনেক মহিলা আমাকে বলেছে আমি ছেলেবেলায় ছবি আঁকতাম সঙ্গে, আমি কিন্তু ছেলেরা বড় হয়ে গেছে আমি এখন ছবি আঁকি কেন বলছি? তা এই সুযোগটা হচ্ছে এই গ্যালারি গুলো দেয়। আমি গতকালও একটা গ্যালারিতে ওপেন করতে গেছিলাম, সেখানেও তাই ফটোগ্রাফিটার সঙ্গে যুক্ত হয়েছে, ফটোগ্রাফি ঝুমছে অনেক এখন, যার জন্য এই ধরনের এরা চেষ্টা করে যে কোনো হোক ছোট গ্যালারি। আমাদের সময় তো ভাবা যেত, আমাদের কলেজে যখন করতাম তখন নিয়ম ছিল কলেজে পড়াকালীন কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারবে, আর আমরা সেই সময় কোনোটাই ছবি আঁকা না হবো, তারপর অনেক করে আমরা এক্সিবিশন দিয়েছি বা করেছি। যার জন্য হচ্ছে কি প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট থেকে, আর একটা জিনিস সব থেকে আমরা আমার কাছে মনে হয় আমরা দীর্ঘ সেই 70 দশক থেকে লড়াই করেছিলাম বাচ্চাদের সিট অ্যান্ড ড্র ছবি আঁকা। তখন 10 টাকার টিউশনি করতাম, দুটো একটা ছেলে কেউ তারা ছবি আঁকতে আসতো না। ওই চেষ্টা করতে করতে যে 3টে দশক 4টে দশক যাবার পর সেই বাচ্চাগুলো, তারা সেই পরিবারের ছেলে মেয়ে তারা বড় হয়েছে, তারা আস্তে আস্তে ছবি আঁকা তাদের অনুপ্রাণিত করে তাদের ছেলে মেয়েদের। এইরকম এখন এমন একটা জায়গা ছবি আঁকাটা পড়েছে, আপনারা দেখবেন যে কোনো বাচ্চা তার মা বাবা লেখাপড়ার বাইরে তুমি কি করো, আমি ড্রয়িং করি ছবি আঁকি। আমার বাড়ির কাজের মেয়েটি তারও 500 টাকা মাইনে দিয়ে সে একটা বাচ্চাটাকে ছবি আঁকা শেখাচ্ছে। এটা জীবনের সঙ্গে আমাদের কাছে এইটাই ভালো লাগে যে আমরা এই আন্দোলনটা তৈরি হয়েছিল ওই সময়, সেই থেকে একটা সাকসেসফুল হয়েছে। এবং প্রত্যন্ত গ্রামে সেখান থেকেও তারা বাচ্চারা এসে ছবি আঁকতে শিখতে আসে, তাদের জীবিকা তৈরি হচ্ছে। যে আপনাদের মতো শিল্পীরা তারা কিন্তু কোনো আর্ট কলেজে পাস নয়, তারা কিন্তু ওই সব জায়গায় তারা ছবি আঁকা 300-400 করে তাদের স্টুডেন্ট তারা করবে। যাই হোক, আপনারা যে এইভাবে ছবি আঁকছেন আপনারা আনন্দে আঁকুন। মাচাটা তো এখন খুব শক্ত হয়ে গেছে, চারদিকে বড্ড দূষিত হয়ে গেছে, তার ফলে এইভাবে ছবি আঁকাটার মধ্যে বেশি আনন্দ পাবে। এটা এইবার আমি ফিরে যাচ্ছি আমার বান্ধবী এই যে রঞ্জনা, 70-80 দশকে যেখানে আমরা পড়তাম, আমি সেই জায়গার কিছু কথা বলি। আমরা 4 জন এক জায়গা হয়েছি, তো আমরা ওই 70-75 আমরা কলেজে ভর্তি হয়েছি, 80 পর্যন্ত পড়েছি। ওই সময় ও বলে না খুব দুষ্ট, আসলে কি আমরা উত্তর কলকাতা খুব সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত, আমরা বান্ধবী তখন পাইনি। কলেজে ঢুকে ওটা সুন্দরী মেয়ে দেখে পাশে পাশে ঘুরতাম, আরো তত বিরক্ত, এত সুন্দর সাজগোজ করতো, এখন ওই ভাষা দিলে একটুখানি বিরক্ত হতো, আমি তত হেসে যেতাম আমরা। আর সেই জন্য কিছু কথাবার্তা বলতে আমার পছন্দ হতো না। ও বাবা হাই হিল টিল করে যেত, আমি চমকাম। কিন্তু আমার আন্ডারে দুঃখের বিষয় প্রত্যেকটা গ্রুপ ছিল, আমার আন্ডারে 4টে মহিলা ছিল, এই যে মহিলারা বান্ধবী ছিল, এদেরকে গার্ড দিয়ে ছবি আঁকা নিয়ে যেতে যেত। কিন্তু একে তো নিয়ে যাওয়ার সাহস পেতাম না, চারদিকে লোক কাট হয়ে যেত। যার জন্য ও সেই করতে করতে ওই জন্য বলে কথাবার্তা গুলো। আর ওই সময় আমি একটু বললাম না, একটু উত্তর কলকাতা রকের ভাষা একটু বলে ফেলি, তা সেই জন্য সেই সময়টা কেটেছে ওই একসঙ্গে। এবং আমরা সত্যি কথা বলতে অসম্ভব, তখন আমাদের জীবনে একটা কথা ছিল যার কিচ্ছু হয় না সে আর্ট কলেজে পড়ে, এবং খুবই নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা আমরা ছবি আঁকতে আসতাম, আর উচ্চ মধ্যবিত্ত বাড়ির মেয়েরা ছবি আঁকতে আসতো। হ্যাঁ, এরা ছবি আঁকতে আসতো। এবং আমরা যে প্রথম দেখা মেয়ে, এবং তাদের আমরা দূর থেকে পাড়ার মেয়েদের দেখতাম, সেখানে কাছে মেয়ে অনেক চেষ্টা করে কাছে যাওয়ার চেষ্টা। তা যাই হোক, সেই করতে করতে আমরা সেই মধ্যে একটি তরুণ, আমি অনেক জায়গায় বলেছি তরুণদের আমি জীবনে দেখেছি স্বপ্ন দেখতে হয়, এবং স্বপ্নটা বাস্তবায়িত কিভাবে করতে হয় এই তরুণের কাছে আমার। কারণ হচ্ছে দীর্ঘ পথটা আমরা একসঙ্গে হেঁটেছি, তো আমরা জানা। আমরা যখন তরুণ কিন্তু ফার্স্ট ডিভিশনে জয়শ্রী ক্লাবে ফুটবল খেলতো, তরুণ যখন আমাদের কলেজে পড়তো তখন একটা কথা বলতো, এনভায়রনমেন্টাল আর্ট করবো, মানুষকে নিয়ে করবো, তরুণ স্বপ্ন দেখবো। এবং আমরা বেহালা, আমরা উত্তর কলকাতার লোক, বেহালা আমরা ওই ঘাড়ে জীবনে যাই। তরুণের সঙ্গে প্রথমে তরুণের বাড়ি গেছে, তরুণ কিন্তু সেই স্বপ্নটাকে জাগিয়ে রেখেছিল, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে। এই ও যে চাঁদের হাট বানিয়েছে সেটি বাস্তবায়িত করেছে। একটা মানুষ যে স্বপ্ন দেখতে পারে, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারে, এবং একেবারে নিম্ন মধ্যবিত্ত মানে দিন আনে দিন খাওয়া রাস্তা তাদেরকেও তুলে নিয়ে এসছে। তরুণ অসামান্য গান গাইতে পারতো, মানে লোকগীতি ও স্বতঃস্ফূর্ত ভাবে। ওর সঙ্গে হাওড়া দিয়ে আমরা বাইরে যাচ্ছি, বিক্রি
ঢোল বাজিয়ে ভিক্ষে করছে, ঢোলটা নিয়ে ও গান গাইতে শুরু করলো, আমরা ভিক্ষে করতে শুরু করলাম, যাওয়ার সময় ওকে দিয়ে আমরা চলে গেলাম। দিল্লিতে মেলাতে সারা ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ান অবেশানার মতো বিখ্যাত শিল্পী বসে আছে তরুণের গান শুনবে। এত উদার গলায় গান গাইতে পারতো, এখন এই সিগারেট থেকে গলাটা নষ্ট করে ফেলেছে। কিন্তু তরুণ এই স্বপ্নটাকে জাগিয়ে, প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন দেখতে হয়, সেই স্বপ্নটাকে জাগাতে হয়, এই তরুণের কাছে শেখানো। ওই জন্য আমি তরুণ আমার বন্ধু, তরুণ কালচার জানি তো স্বপ্ন দেখাটা, স্বপ্ন দেখার কথাটা তো জানি, যার জন্য আজকে সেই বাস্তবায়িত দেখে মনে হয় মানুষের স্বপ্ন দেখা এবং সেটাকে বাস্তবায়িত করা, এটার একেবারে উজ্জ্বল উদাহরণ তরুণদের। ওই রকম একটা জায়গা, অতখানি জায়গাকে নিয়ে তৈরি করা আজকেও বলছে একটা ফ্র্যাঞ্চাইজি খুলছে, বলছে শান্তিনিকেতনে সে পুরো পূজা, কিন্তু এইখানে যে বানিয়েছে এটা, এইখানে ভবন ছাত্রদেরই করছে, যারা আজকে কলকাতা তরুণ ঠাকুর ও আমি একসঙ্গে আমি ছবি জীবনে আঁকিনি, আমাদের ছবি আঁকলে বাড়িতে মেরে পিঠে ছাল তুলে দিত আর বলতে জীবনটা তোমার মাটি হয়ে যাবে। ওইখান থেকে আমি পেন্টিং করি, তারপরে স্কাল্পচারে যাই, ও আমার সঙ্গে ছিল, আমরা একসঙ্গে আমরা পথ চলি। এই হচ্ছে তরুণদের। এটা বললাম কারণ হচ্ছে আমার জীবনে দেখা স্বপ্ন দেখতে হয় বলে যারা, আমি স্বপ্ন বাস্তবায়িত করা এই লোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর রঞ্জনাকে ধন্যবাদ, হয়তো ভুলে আমাকে ডেকে ফেলেছে, যাই হোক। আর একটা কথা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, ছবি আঁকুন। এখন সময় তো খুব খারাপ, সারা পৃথিবীরই খারাপ, আর নতুন বছর আসছে, বাড়িতে রান্না করে বাঙালি রান্না কিনে খান, বাঙালি কিনে খান। ধন্যবাদ। বলবো একটুখানি চাঁদের হাট এবং বাবুর সম্বন্ধে বসে গল্প সুব্রত বললো আর বিমল বললো, বিমলের সামনে আধ ঘন্টা বসা মানে হচ্ছে পেট খালি করে হাসা। ওর এই অসাধারণ গল্প সমস্ত জায়গায়, দুঃখের কথাটা তো একটা বলতো না। তো যাই হোক, আমার সম্পর্কে একটু বাড়িয়ে বলেছে, বন্ধু বলে হয়তো। তো তবুও আমি চেষ্টা করব। এখানে আমি প্রথমেই যে কথা বলবো যে আমাদের মধ্যে রঞ্জনা যে কাজটা করছে এখন, ওর মাথা থেকে এলো, এটা আমার কাছে অভাবনীয়। আমি আমাদের বান্ধবীদের সবাইকেই চিনি, সবকিছুর মধ্যে দিয়ে ও 5 বছর আমাদের সাথে কাজ করতে শিখেছে সবকিছু। তারপর ওর মাথা থেকে যে এরকম একটা ভাবনা ঢুকিয়েছিল এবং যার বাস্তব রূপ আজকে 13 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম তোর এটা কিরকম চলছে, আরো বড় করা যায় কিনা সেইসব নিয়ে। তো সম্ভবত এখানে আর সেই সব দেখাশোনা করছে জিনিসটাকে আরো বড় করে করার জন্য। তো এইখানে দাঁড়িয়ে আমার চাঁদারহাটের গল্পটা আপনারা সবাই শুনেছেন। এখন চাঁদারহাটের গল্পটা চারদিনই সব মানে প্রচারও হয়েছে। চাঁদারহাট হচ্ছে একটা কমিউনিটি আর্ট স্পেস। ওই কমিউনিটি সেন্সটা এটা আমরা বাঙালি, আমি মাইগ্রেটেড এবং বাঙাল ছিল লোকেদের জানে যে তারা দেশের ঘর বাড়ি ছেড়ে আমাদের বাবা মাদের এখানে চলে আসতে হয়েছিল। তার গল্প গাথা এবং সেই জীবন পেরিয়ে এসে এই আর্ট কলেজ হয়ে আজকে এখানে বসে আমি গল্প করছি। এইটা কিন্তু এই মাইগ্রেশন আমাদের শক্ত হয়ে দাঁড় করাতে শিখেছে। ওই যে বিমল বললো না, বড় লোকের মেয়েরা আসতো আর গরিব ছেলেরা আসতো, ছেলেরা আমরা যেতাম। কেন আমরা যে ছবি আঁকতে স্কেচ করতে যেতাম, ওই যে একটা রাস্তার ছাত্র দিনে হাঁপাপ করে আমরা এতটাই করতে মানে রাস্তায় এমন জিনিস চালানা, সেই লেবারদের ওই ইয়েকে লিখি খাতাম। কিন্তু সুব্রত আমি ম্যাক্সিমাম কাজ করি, তরুণ আমরা কাজ করেছিলাম খুব। আর তরুণ সব থেকে ইন্টারেস্টিং টায়ারের চটি পড়তো, কেউ আর জানেই না টায়ারের চটি কি হয়। সবচেয়ে সস্তার জম নেই আমার মনে হচ্ছে বেহারা 1 টাকা না 1.5 টাকা দাম। কালী মন্দির আছে, সেখানে একজন মূর্তি বসছেন, ও এরকম দাঁড়িয়ে থেকে আমি এসব আমার খুব কেটে দিতাম, মেরেছিল 8 আনা ধরনের জুতো। বাড়িয়ে বলেছিস 8 আনা দিয়ে আমি ওই জুতো করতাম।
বিকাশ বাবু একবার বলেছিল তোমার কাছে কি পয়সা নেই, আমি বলতাম না সেরকম না, আমার পছন্দের তাই এটা করছি। আমি শুধু থাকতাম তো যাই হোক, এই করতে গিয়ে আমাকে চাঁদের হাট সম্পর্কে বলতে হয়েছে যে এই বিকাশদারও জীবনটা কিন্তু এরকম না, হ্যাঁ একদম এইটা কিন্তু আপনারা শুনলে অবাক হবেন। গণেশ আলোয় যিনি এখনো বেঁচে আছেন, তিনি যখন কন্ট্রাক্ট কলেজে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার অ্যাড্রেস ছিল হাওড়া স্টেশন। না না, দণ্ডকারণ্যে পাঠিয়েছিল, সেখান থেকে এসেছিল উনি শান্তিনিকেতন গেছিলেন, নন্দলাল বোস বলেছিলেন রিফিউজি ব্যবসা করো করে খাও, তখন ওনার ঠিকানা ছিল হাওড়া স্টেশন, উনি গভর্নমেন্ট কলেজে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন অ্যাড্রেস লেখা হয়েছে। তিনি ওই মানে দিন কাটাতেন বাংলাদেশ থেকে এসে এখানে তো চাঁদের এক মাইগ্রেটেড লোকদের জন্য আমার জায়গা থেকে আমাদের যে স্বপ্নের কথা ও বলছিল যে স্বপ্ন দেখা একটা কিন্তু স্বপ্ন কিরকম দেখা, জেগে জেগে দেখা। এই জেগে জেগে স্বপ্নটা আমি অ্যাড করছি, ঘুমিয়ে স্বপ্ন দেখা নয়, ঠিক আছে? হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা। তো এইটা সম্ভব, এটা করা যায়। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা শিল্পচর্চা করবেন আগামী দিনে, আপনারা এই শিল্পের একটা সামাজিকরণ করছেন। আমরা ছোটবেলায় শুনতাম ঘরে ঘরে শিল্প, যামিনী রায়, এইগুলো শুনতাম। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে শিল্পের সামাজিকরণ, অর্থাৎ সমাজের মধ্যেই লুকিয়ে থাকে শিল্পচর্চা। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি দেখেছি, তারা এই যেমন সেলাই কাঁথাটা এসব যত আছে, আপনারা আমি নকশিকাঁথা মার্ট নিয়ে নাটক লিখেছি, নাটক করেছি। তো এই যে মানুষের মধ্যে শৈল্পিক ভাবনা চিন্তা, শিল্পের জাগরণ কিন্তু আছে, সুপ্ত অবস্থায় ঢুকিয়ে আছে। এগুলোকে যদি তুলে নিয়ে আসা যায় তাহলে এটা হতে পারে। এখন তাদের একটা আমরা 7 জন শিল্পী যারা আর্ট কলেজ থেকে পাস করে বেরিয়েছি, আর বাকি যারা কাজ করেন তারা কিন্তু অঞ্চলের লোকজন, বিশেষ করে মহিলারা, প্রায় 20 জনের মতো মহিলা আছে যারা আমাদের সাথে কাজ করে। আমরা চাঁদের হাট করতে গিয়ে একটা জায়গা তৈরি করেছিলাম যে এর পেছনে অর্থ কোথা থেকে আসবে, অর্থের সমস্যা হয়। তখন আমাদের মাথায় ছিল এই পুজো করে আমরা কি করতাম, এই ক্লাবে গিয়ে এরকম দড়ি দিয়ে টাঙিয়ে, কাপড় টাঙিয়ে, তাতে ছবি দিয়ে ঝুলিয়ে আমাদের ওখানে প্রচুর ওয়ার্কশপ করতাম। ফলে এক্সিবিশন, ওয়ার্কশপ এগুলো চলতো, প্রচুর ছেলে মেয়েরা আসছে। আর এইসব দেখে কি হলো যে ক্লাবগুলোকে একটা প্রস্তাব দেওয়া গেল, আচ্ছা আপনারা যে পুজোটা করেন, এইটা কিন্তু খুব রেয়ার, আপনারা শুনছেন এই পুজো নিয়ে এত কথা টথা হয়, এই কথাগুলো আমি কোথাও বলিনি, আজকে এখানে বলছি প্রসঙ্গত, যদি কেউ উৎসাহী হয় তার জন্য। তো আপনারা যে পুজোটা করেন, পুজোটা আমরা বলতে দিতে পারি, তাহলে কিরকম এই কিরকম বলে সেটা পরীক্ষা করা যায়। একদিন আমাদের বলুন, আপনি করুন। তখন আমি বলেছি যে একটা বাজেট কিন্তু মানে আপনাদের কথা দিতে হবে, এই পরিমাণ টাকা আমরা যদি বলি তাহলে সেই টাকাটার যোগানটা যদি থাকে তাহলে এটা হবে। আর আমরা শিল্পীরা যারা কাজ করব আপনাদের থেকে তার একটা সামঞ্জস্য রেখে যদি একটা 10% হয় একটা টাকা অ্যামাউন্ট আপনারা আমাদের, এই করে প্রথম চৌরাস্তার মোড়ে বেহারা এখানে একটা স্কুল আছে, সেই স্কুলের পাশেই আমরা প্রথম একটা থিম পুজো, আজকে যে শুনছেন থিম পুজোর গল্প, সেই পুজো শুরু হয়। এবং সেইটা এমন হয়েছিল যে আপনারা যারা বেহারা থেকে ব্লাইন্ড স্কুল থেকে ওই পর্যন্ত একটা লাইন পড়েছিল, মানে ঠাকুর দেখবে বলে এরকম হলো। আর আমরা কি করেছিলাম, প্লাস্টার দিয়ে বিরাট একটা প্যান্ডেল করে সেসব করে হইচই করে গিয়েছিল যে এরকম হয় নাকি পুজোতে।
আর সে রাত্রি 2টোর সময় বয়স্ক লোকরা এসে বলে সকালে এসে তো দেখতে পাবো না, তাই রাতে এসছে 2টো 2:30 হয়েছে, তখন বাচ্চাকে তার নাতিকে নিয়ে হয়তো ঠাকুর দেখতে এসেছে। তো এই জায়গা থেকে চাঁদেরহাট গড়ে উঠেছে। পয়সাটা এসছে পুজো থেকে, দুর্গাই আমাদের কিন্তু মূল বিষয়। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই কিন্তু এই পুজো সম্পর্কে আমাদের অনীহা আছে, তার ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু শিল্প হিসেবে আমাদের কোনো অনীহা নেই। আমরা যদি এটাকে শিল্প বলি যে দুর্গাকে এইভাবে উপস্থাপিত করাটাই শিল্প চর্চা, তাহলে উপায় নয়, এটা হতে পারে। এবং মিরাকেল ভাবে সুব্রত এখানে বসে আছে, সুব্রত করেছে, হ্যাঁ, বিমন্ত ও জাজ করে, ও সুব্রত করে। তো এইসব করে আমরা দেখলাম যে টাকাটা আসছে, এইটা টাকাটা আজকে মানে অঞ্জনা যে এটা করেছে তার পেছনে কিন্তু অর্থনীতির ভাবনাটা আছে। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। টাকা থাকলে কিছু হয়, কিছু কিন্তু খুব মানে আসলে পড়ার মতো ঘটনা করে পরের দিকে ওরা ভাবতো টাকা সময়টা নষ্ট করলাম। এই যে যোগানটা ছিল টাকা আজও আছে। আপনারা শুনলে ওরা তো বিচার করে, আমরা অ্যাভারেজ প্রতি বছর 4টে কটা এশিয়ান পেন্টস থাকে, আমাদের 3টে 4টে এশিয়ান পেন্টস বাদ। একটা কথা, এই তরুণ আমাদের বন্ধু বা ওর পরিচিত, আমরা কিন্তু ফেভার করি, ওর কর্ম দক্ষতাতেই কিন্তু পুরস্কারটা পায়। এটা অনেকে ভুল ভাবতে পারে যে এরা আমাদের বন্ধু, তা নয়। ওদের আজকে কলকাতার পুজোকে যে হাইটে তুলে নিয়ে গেছে এরা, আজকে সারা ইউনেস্কো বলুন, যতই বলুন লাফালাফি করুক, এই জায়গাটা কিন্তু এই কলকাতা থেকে, সনাতন দুর্গা থেকে, এখানে ভবতোষ এবং শুরুটা করেছে তরুণ। এই জায়গা থেকে বেহালা থেকেই কিন্তু শুরুটা হয়েছিল থিমে। এই জায়গা থেকে এরা কিন্তু শিল্পটাকে শিল্পতে নিয়ে পৌঁছেছে। আজকে অনেক কথা বলে, আমি তো প্রথম থেকে যুক্ত আছি, আমি কিন্তু প্রথম থেকে বিচারকের দায়িত্ব পালন করছি না, সেহেতু বলছি যে এরা যে কাজটা করেছে আর এদের বলতে হয় না। এবং ওইখানে যাদের ট্রেনিং দিয়েছে, ছেলেকে এবছরে একটা ইট কেটে একটা কাজ করেছে, আমি দেখে মানে অসাধারণ কাজ। আমি একটা শ্রেষ্ঠ পুরস্কার না ওখানে গেছিলাম বিচারকের দায়িত্ব, সে তো ওখানে তখন বলে আমি তরুণ রাত্রিতে শিখেছি, হ্যাঁ সেখানে। তা বলছি এই যে ছেলেরা প্রত্যেক কিন্তু একেবারে খুব লোয়ার গ্রেডে। এই ছেলেটি কি করতো, কি তোদের ওখানে কি কাজ করতো, এবং ঠেলাওয়ালা হ্যানওয়ালা এইসবকে তরুণ ট্রেনিং দিয়েছে। তরুণ এইটাই ছিল মতো একেবারে। আর তরুণ যে বলছে বাংলাদেশ, তরুণ কিন্তু বাংলাদেশ থেকে এসছে খুব কম। আর একটা জিনিস, এটা আজকে যে তরুণের যে সৃষ্টি, মানে থিম মেকিং, তার প্রথম লোক হচ্ছে অশোক গুপ্ত, আমাদের আমরা যার কাছে তার আগে সেই প্রসঙ্গে বলছি। এখন যেমন যারা এমনি কুমারটুলির ঠাকুর নিয়ে আমাদের সনাতনী যে পুজোগুলো, সেইগুলোর থেকে দর্শক কিন্তু সব সরে গেছে। আমি দেখেছি আমাদের পাড়ায় যেসব জায়গায় এমনি সাধারণ পুজো হচ্ছে, কোনো লোক নেই, তারা শুধু বসে আছে, সব চলে গেছে থিম মেকিং এর দিকে, পাড়াটা ফাঁকা। হ্যাঁ, তারা না বলছে স্যার এইবারে না আমরা একটু থিম করবো, আপনি একটা সাজেশন দিন। না আমি অনেককে বলেছি, তো এইরকম ভাবে তারা কিন্তু আস্তে আস্তে পাল্টাতে চাইছে, কারণ মানুষ কিন্তু শিল্পটাই দেখেছে। সেই আমরা জানি, আমরা দুর্গাপুজো যেমন বাজারে ঠাকুরের পুজোটা, সেটা একটা অন্য মাত্রা আছে, কিন্তু তাছাড়া আমরা যে নতুন প্রজন্মের যে সমস্ত শিল্পকলাগুলো দেখছি মানে দুর্গাপুজোর মাধ্যমে, সেগুলো কিন্তু আনবিলিভেবল, এবং অনেক টেকনোলজি, অনেক শব্দ, বর্ণ, বন্ধ সব পাল্টে গেছে, যেটা কিন্তু মানে সেই দুর্গাপুজোর যে ধারাগুলো, এমনি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা যে পুজোগুলো করি সেগুলো ঠিক আছে, কিন্তু তার বাইরে যে আমরা শিল্পকলার মধ্যে সারা পৃথিবীর কাছে এখন শ্রেষ্ঠ হচ্ছে দুর্গাপুজো আমাদের।
তো সেইটাই কিন্তু তরুণদের সৃষ্টি। মানে আমিও থিম মেকিং করেছি, কিন্তু তরুণ হচ্ছে যে যেটা তৈরি করেছে সেটার তার কোনো কথা হবে না। মানে সেটা তো হচ্ছে না, আমার সব থেকে বুঝলি রঞ্জনা, আমি এই আলিপুর একটা বড় পুজোয় আমাদের স্টেজে তুলে দিয়েছে তুলে বলার জন্য। ওই বিচারকের দায়িত্বে গেছিলাম, বিচারক থাকলে সবাই মন্ত্রী নেতা সবাই একটু তেল মারে। তা বলার সময় আমি বলেছিলাম আমরা খুব হিংসা সিনেমা যেটা চাকরের সিরিয়ালের পার্ট তার পেছনে দেখি লোক করছে। সেই দিনকে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমরা জিতে গেছি, লক্ষ লক্ষ লোক দড়িতে বাচ্চা বুড়ো সবাই দাঁড়িয়ে আছে শিল্প দেখার জন্য, শিল্পীর কাজ দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এটাই আমাদের কাছে সবথেকে বড়, যে এই মানুষগুলো সবাই শিল্প, এইখানে আমরা জিতি। না, আমরা অনেক গালাগালও পেয়েছি। না না, সেটা অন্য জিনিস। আমাদের বিগত না না, দিনে সেটা আমাদের গোটা মানুষ রেগে যেতেই পারে। সেটা এখন আমরা ভিআইপি ট্রিটমেন্টে নিয়েছি, সবাইকে বন্ধ করে সেটা ওরা গালাগাল দিচ্ছে। আমি বলছি আমরা জিতে গেছি সারা রাত। আমি যখন রাত্রি হ্যাঁ, আমরা 3টের সময় দেখছি লাখখানেক লোক লাইনে দাঁড়িয়েছে, ছোট্ট বাচ্চা বুড়ো, তাদের বিরক্ত নেই, তারা ওই মণ্ডপে পৌঁছতে হবে। এইখানেই আমার তখন মনে হয়েছে এই শিল্পে আমরা এতটা আমাদের জীবনে এইখানে এই একটা মাস কিন্তু শিল্প এখানে 1 মাস পরে আরো বেশি। মাছে আমার টেবিল বলে, তখন আমার মনে হয় কম্পিউটার কারণ নামটা চেঞ্জ করতে পেরেছে। তো বন্ধুই পারে বন্ধুর ওপর সাথে এইভাবে কথা বলে, না গভীরতা এতটা না হলে হয় না। সুতরাং এই স্বাধীনতা আমার এখানে থাকলো যে না, আমাদের তো একটা মজার ওয়ার্ড এই আছে। এই যে প্রদর্শনীটা চলছে এখানে যারা ছবি এঁকেছে, ঠিক আছে, এটা রঞ্জনাকে একটু সবাই মিলে সহযোগিতা করা, ওর প্রয়োজন বোধ থেকে যা যা আপনাদের সাথে যোগাযোগ রাখছে, আর আমরা আসছি সব মিলে এইটা যেন চলে, ও আগামী দিনে আরো বড় বড় না, রঞ্জনার যে আমাদের যে আলতামিরা আর্ট গ্যালারিটা, এটা কিন্তু এখন সব থেকে বিখ্যাত। আমরা এবং নামটাও খুব ভালো। হ্যাঁ, আলতামিরা হচ্ছে স্পেনের একটা গুহার মধ্যে প্রথম আঁকা হয়েছিল। ড্রয়িং ছিল। সেই আমার সেই শিল্পীদেরই ট্রিবিউট জানিয়ে আমি এই নামটা রেখেছি। তাই তো? এই আলতামিরা বড় হোক, আগামী দিনে আরো আরো শিল্পীরা যোগাযোগ করুক, আর আমাদের ডাকলে যেভাবেই হোক, বিশেষ করে বন্ধু হিসেবে যেভাবেই সহযোগিতা করা যায় আমরা সবাই চেষ্টা করবো। ঠিক আছে? সেটা তুই প্রথম দিন আমার এখানে বেলুন হয় বট যখন ইয়ে হয়, সেদিনও তোরা বলেছিলি, আমি সত্যি সেই কথাটা মনে রেখেছি এবং আমি জানি তোরা সবসময় আছিস, থাকবি। Always. থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটু দেবাশিস আসল কথা নতুন করে কিছু বলার নেই। এখানে যারা রয়েছে মানে তরুণদা, সুব্রতদা, বিমল দা, এরা প্রত্যেকেই একটা প্রতিষ্ঠান তাদের নিজের নিজের ক্ষেত্রে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে আমার তো আর্ট কলেজের ইয়ে নেই, কিন্তু আমার যা কিছু আমার গুরুদেব ছিলেন দেবব্রত মুখোপাধ্যায়, তার কাছ থেকে আমার শেখা। স্কাল্পচারটা আমি প্রথম একটা স্কাল্পচার করি, সেটা নিয়ে আমার গুরুদেবের কাছে নিয়ে প্রথমেই কাঠের করি, নিজে করে তো স্কাল্পচারটা হবে যে আমি ড্রয়িং করতাম। প্রথমে আমার গুরুদেবকে কপি করতাম, তো উনি আমাকে 2 ঘন্টা ধরে অনুকরণ আর অনুসরণের তফাৎটা বোঝালেন, যে কোনটা অনুকরণ কোনটা অনুসরণ। তো বিমলদার আমি কাজে একটা কাজ, তখন ঝিলমিল স্বপ্ন, আমি অনেক বিমলদার সেই কাজের সঙ্গে আমি ছিলাম। সেখান থেকে ওই কাজটা এত মানে বীর পুরুষ আমার মনে আছে, আমার গায়ে ইয়ে দিচ্ছে। সেই কাজটা দেখে কিন্তু আমার স্কাল্পচারের প্রতি আরো বেশি আমার ইন্টারেস্ট হয়। একটা ঝিলমিলে আমি একটা মূর্তি করেছি, এখনো আছে, গেলেন বীর পুরুষ, 32 টন ওজন। তখনও আমায় মাল সাপ্লাই দিত, তাই তো? সাপ্লাই মানে তখন আমি কনস্ট্রাকশনের উপর ইয়ে করতাম। আমাকে ছবি আঁকতে এবং মিত্তি সাহেব আমাকে বললো যে তুই ছবি টবি আঁকিস, সে করিস। অরুণ মিত্তির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল আমার পাড়ারই, আমি তুই বিমলের সঙ্গে শর্ট লেগে গেছিলাম যে হাই টিপি চ্যাটার্জি, তখন টোটাল এটাকে দেখে
তা আমি বললাম আমি এত সুন্দর জায়গা মূর্তি, বলে না না সরকারের কোনো পয়সা নেই, কোনো মূর্তি দিতে হবে না কেন। তা আমি বললাম মূর্তি তো আমায় করতেই হবে, আমি যদি আপনি যদি মেটেরিয়াল যা করলে বিনা পয়সায় করবেন, হ্যাঁ আমায় করতে হবে। আমি তখন আমাকে বলে তাহলে ভদ্রলোক শিল্পটা বুঝতেন, তো বিধানদার হাতের লোক তো, উনি আমাকে তখন ওই ঝিলমিল ছিল, তখন নিকো পার্ক হয়, ঝিলমিল তখন। ওই ঝিলমিলে নিয়ে গিয়ে বলে এখানে বাচ্চাদের পার্ক, এখানে কাজ করবে। আমার হঠাৎ ঝিলটা দেখার পর মনে হচ্ছিল ঘোড়ার পিঠে বীর পুরুষ চলে যাচ্ছে। আমি একটা মার্কেট করেছিলাম 14 ইঞ্চ, যেটা 14 ফুট হাইট, 14 ফুট হাইটের একটা মূর্তি। সেটা উনি বললেন আপনি তো পারবেন না, তখন কন্ট্রাক্টর দিয়েছিল, তার মধ্যেও একজন ছিল, মেটেরিয়াল সেটা সাথে দেবে। আমি 5 মাস করুণাময় থেকে হেঁটে ঝিলমিল আসতাম, সকাল 10টায় ঢুকতাম, 6টা পর্যন্ত কাজ করতাম। আর আমার সঙ্গে একটা হেল্পার ছিল, ওইটা 32 টন মানে 3 টন মানে সিমেন্ট ফিমেন্ট কত ওখানে পুরো কংক্রিট করে অত বড় মূর্তিটা আমি একা করেছি। মানে যারা দেখেনি এগুলো, ওটা ফর্মটা অসাধারণ ফর্ম, যে ফর্মে বিমলদা করেছিল ওটা অসাধারণ ফর্ম, এখনো রয়েছে। এখন নিতে পারছি না, বিমলের এখনকার কাজ মানে ড্রয়িংটাও খুব অনেক, হ্যাঁ অনেক। সেহেতু ওই যে বললাম কাজ, আমরা সেই সময় অনেক কাজ, আমি কাপড় গাছি রাস্তার মাঝখানে আছে, তখন পয়সা দেয়নি, আর বলে আমাকে আপনি না দিলে আমি কাজ করতেই হবে, সেই জন্য সময় নষ্ট করি সময় কাজে। আজকে তো এই কাজটা গুরুত্ব পেয়েছে অনেক বেশি ওখানে। সেই সময় ও আমার তখন ও জানি না ও মূর্তি ঘরে, তখন আমাকে রেগুলার সব আমাকে ওই নীতি সাহেব বলে তুই ছবি টবি এঁকে করিস, তুই বিমলের সঙ্গে থাক। হ্যাঁ, তো সেই হিসেবে বিমলের সঙ্গে থাকা। এবং যেটা বলার হচ্ছে, যেটা আলতামিরা আর্ট গ্যালারিকে নিয়ে আমি বলবো যে কলকাতার যত গ্যালারি আছে আলতামিরা আর্ট গ্যালারি যে মানসিকতা, যে উদ্দেশ্য নিয়ে গ্যালারিটাকে করেছে, এটাকে আর্থিক দিক থেকে অন্যভাবেই প্রয়োজনীয় ব্যবহার করতেই পারতেন। এটার পজিশন যেরকম জায়গা, প্রতি মাসে বহু টাকা ইনকামের একটা জায়গা, কিন্তু এই গ্যালারিটা ইয়াং আর্টিস্টদের জন্য একটা মানে কি বলবো মুক্ত অঞ্চল, একটা মুক্ত বন, একটা সুন্দর কবিতা বলছে, সত্যি কবিতার ক্ষেত্র হয়ে গেছে। সত্যি ছবিগুলোর দেশটা এত সুন্দর হয়েছে, কবিতার মতো হয়ে গেছে। তো আলতামিরার এই জার্নিটা চলুন, আমরা সকলে, তরুণদা বলল, আমরাও সকলে আমাদের নিজেদের মতো করে আমরা থাকবো সঙ্গে। আর এরপরে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ তরুণদার কথা শুনেছি, বিমলদার কথা শুনেছি, সুব্রতদার কথা শুনেছি, এদের কাছ থেকে আমাদের শিখে এখনো শিখছি। আমি একটা বলবো যে আমাদের একটা এক্সিবিশন হয়েছিল তোমার কেমোল্ডে, সুতরাং মনে আছে মনে হয় তোমার, উজ্জ্বল ছিল। সেখানে সুব্রতদার ব্রাশিং, সুব্রতদার ওই দিন 15 মিনিটের মধ্যে যে ছবিটা দাঁড় করালো, মানে অসাধারণ। আমি ভাবতেই পারি না যে এটা হতে পারে। কোনো ড্রয়িং করা নেই, কিছু নেই, ব্রাশ ধরলেন করে, কতখানি মানে কন্ট্রোল থাকলে, কতখানি অধ্যবসায় থাকলে, বিষয়ের উপরে কতখানি দখল থাকলে এটা হতে পারে। ও তো বলে যে ও যখন আঁকতে বসে তখন ওর হাত নিজের থেকে চলে, মানে ওর তখন ভাবতে লাগে না, ওর হাত নিজের থেকে চলে। আমি সেটা একবার ওর বাড়িতে গেছিলাম, আমি দেখলাম ছবি আঁকছে বসে, ভাবতে লাগছে না যে কিভাবে করে, না আরে আবার এরকম বসলে না, আমার হাতটা আমার নিজের থেকে চলে। একদম মা সরস্বতী, একদম ওর আশীর্বাদ এটা। না ও অনেকে চেষ্টা করেছে, তো ওর জন্ম থেকে তাই। ও ফার্স্ট ইয়ারে যখন পড়তো, আমাদের স্কেচ করতো সবাই। এই তোর মনে আছে বিমল, ও একবার সে আপনার টিফিন টাইমে আমি বসে আছি, ও এরকম বললো দা বস, আমি একটা স্কেচ করবো, এটা নিয়ে জন্মে। এবার ও পেন্সিলটাকে একবারে তুললো না, কিন্তু পুরোটা যখন স্কেচ করে পেন্সিলটা যখন ও লাস্ট তুললো, সুব্রতদার ইলাস্ট্রেশন, আমি ইলাস্ট্রেশন করতাম একটা সময়, সেটা আমার মানে শুরু হচ্ছে কিশোর ভারতী থেকে। কিশোর ভারতী থেকে আমার শুরু, প্রথম ইলাস্ট্রেশন ওখান থেকে শুরু। তখন দিদিবের বাবা ছিলেন, মাস্টারমশাই ছিলেন, মনে আছে দাঁড়িয়ে মাস্টারমশাই। সেই সময় হুল বলে একটা হুল, সেই হুলে ইলাস্ট্রেশন মানে ছিল, মানে কল্পনা করা যায় না।
আমরা সুধীর মৈত্র, আমি বলবো যে সুধীর মৈত্র, সুব্রত দা, এদের ইলাস্ট্রেশন মানে মানে এখনো পর্যন্ত ওরকম ইলাস্ট্রেশন আমি পাইনি। গোল্ডেন টাইম আনন্দময় নেই, জায়গা। নেই। সুব্রত চৌধুরী, সুব্রত গঙ্গোপাধ্যায়, দেবাশিস দেব, কৃষ্ণেন্দু চাকি, অনুপ রায়, বিমল দাস, ফার্স্ট ইয়ারে কম্পোজিশন ক্লাস হচ্ছে, তো সবাইকে বলছে তোমাদের যার যার এমন তেমন তেমন ছবি আসে। এগুলো তো একটা দোলের ছবি এঁকেছিল, মনে আছে তো? মানে এখনো যদি ওর কাছে আমি বলেছিলাম এই ছবিটা তুই কোনোদিন বিক্রি করবি ছিল না। তোমার, অ্যানুয়াল এই ছবিটা কোনোদিন বিক্রি করবি না, এটা রেখে দিবি বাড়িতে, কাউকে দেবে না এই ছবি। জুতা জিততে তোমাদের সঙ্গে অনেকে আজকে কলকাতা শহরে তারা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই 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 সময়টা বিকাশ দা আমাদের মাস্টার ছিল, মনীষ আলী ছিল, ঈশান মোহাম্মদ ছিল, পেন্টাসেটটির দলটাই ফাউন্ডার মেম্বার ও আমরা ছিলাম, বিকাশ দা করে দিয়েছিল। তা সেই সময় এই বছরে 80 সময় আমরা অনেকে আজকে কলকাতায় টিকে আছি শিল্প করে, অনেকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। এটাই আজকে চর্চাটা চালিয়ে যায়, সেটাই 80 দশক। এটা একটা খুব গোল্ডেন একটা টাইম গেছে আমাদের। যাই হোক, এবার আমাদের কথা আজ সব থেকে বয়স লোকে জ্বালা 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 কিন্তু এক জায়গায় গেছি, সুব্রত এক জায়গায় গেছি, স্টেজের মধ্যে বলছে সুব্রতদার বয়সটা আপনার থেকে বেশি। সুব্রত না, যখন প্রথম মিউজিয়াম স্টাডি করতাম তখন বিমল অ্যাকচুয়ালি বিমল ভাই আমাদের মধ্যে আর্ট কলেজে পড়েও, মানে আমি হতাম ও নাম্বার আর্টিস্ট আসছে। আমার মনে হয় সবাই যদি একটু আবার মোমবাতি ধরতে চায় চলে এসো, সবাই এসো। খুব ভালো আড্ডা হচ্ছে। तो ये একদিন মনে থাকবে একটা বাচ্চা হলে ভালো থাক, বারবার যেন আমরা যে পারি আমাদের এগিয়ে যাওয়া। শরীরটা ছিল, শরীর আজকে নামা একাডেমি থেকে মণিপুরের শরীর, হ্যাঁ
কেমন অনেকদিন কত সাল বন্ধ হয়ে গেছে নাকি দেখ এটা কাটছে কার স্টিলও নিয়ে হ্যাঁ তবে একটু হেসে হেসে তোলো ভীষণ সিরিয়াস সবাই ঠিক আছে থ্যাংক ইউ দুলা ঠিক করে তুলেছিস হেরি একটু হাত তালিয়ে দাও তাই আমরা এই আজকে আমাদের আলতামিরা আর্ট গ্যালারির অ্যানুয়াল শো শুরু হলো। তো এই শো কত বছর ধরে হচ্ছে এবং এই শোতে এবারে কিভাবে আপনাদের অ্যারেঞ্জ? এটা আমাদের প্রায় এই 13 বছরে পদার্পণ করলো। এই শোটা আমাদের অ্যারেঞ্জ করা বলতে এটা একটা এমন পরিচিতি হয়ে আছে, শিল্পীরা যারা করে আসছেন এই শোটা তারা নিজেরাই যোগাযোগ করেন এবং নিজেরাই খুব উৎসাহের সঙ্গে এখানে পার্টিসিপেট করেন। তো এটা আমাদের একটা ভীষণ একটা কি বলবো পপুলার শো আলতামিরা আর্ট গ্যালারি। সেখানে প্রায় 30 জন, কোনো বছর 30 জন বা কোনো বছর মানে 45 জন। যখন বেশি আর্টিস্ট হয় তখন আমরা দুটো গ্রুপে এটাকে ভাগ করি। এবছর যেহেতু 30 জন, ওটা এবার আমি চেষ্টা করেছি একবারই করে ফেলার, কারণ আমার একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, যার ফলে একবারই শোটা করছি। এবারে যে আমরা এক্সিবিশনটা দেখছি, এখানে বিশেষ কোন কোন শিল্পীর কাজ আছে এবং কি কাজ আছে? এখানে আমরা প্রথম থেকে যেটা বলি যে আলতামিরা আর্ট গ্যালারির প্রথম এবং প্রধান উদ্দেশ্যই কিন্তু আপকামিং ট্যালেন্টেড আর্টিস্টদের একটা প্ল্যাটফর্ম দেয়া। সেখানে আমরা দেখুন নামি দামি যারা শিল্পী তাদের তো একটা প্ল্যাটফর্ম আছে এবং ওনারা ছবি ডিসপ্লে করতে পারেন যে কোনো গ্যালারিতে, কিন্তু যারা খুবই আপকামিং
অথচ তাদের মধ্যে সেই প্রতিভাটা আছে, তারা কিন্তু সেই সুযোগটা পান না। এখানে আমরা যারা আসেন, যারা ভালো কাজ করছেন, নতুন আর্টিস্ট, তার সাথে যারা অলরেডি প্রতিষ্ঠিত তারাও আসেন। তো আমরা প্রত্যেকের কাজকেই সমানভাবে একটা তুলে ধরার চেষ্টা করি, কারণ একটা প্ল্যাটফর্ম না পেলে তাদের এই ছবিগুলো মানে জনসমক্ষে তুলে না ধরলে তাদের সেই এদের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে আমাদের অনেক নামি দামি আর্টিস্ট উঠে আসবেন, কিন্তু তাদের সেই সুযোগটা দিতে হবে, তাদের সেই জায়গাটা দিতে হবে। সেটাই আলতামিরা আর্ট গ্যালারি ফ্রম দ্য ডে ওয়ান করে আসছে, আর আজকেও সেটাই করছে। এই এক্সিবিশন আপনাদের কতদিন চলছে এবং আর প্রোগ্রাম কি আছে? এই তো এটা এক্সিবিশনটা আমাদের এই 10 তারিখ থেকে আজকে ইনঅগ্রেট হলো। এখানে আজকে ইনঅগ্রেশনে ছিলেন প্রসিদ্ধ চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট স্কাল্পচার বিমল কুণ্ডু এবং চাঁদের হাটের প্রতিষ্ঠাতা বা মেন্টর বলতে পারেন তরুণ দে এবং দেবাশিস মল্লিক। তো এদের একসাথে এখানে আমরা পেয়ে আমরা সবাই খুব আপ্লুত, এবং আমার মনে হয় শোটাকে ওরা আমাদের একটা সমৃদ্ধ করেছে। এবং ভবিষ্যতে আমাদের আরো নানা রকম প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আমরা হয়তো আর একটা বড় জায়গা নিয়ে একটু বড় ভাবেও শুরু করার পরিকল্পনা করছি। তো দেখা যাক সেটা কি করা যায়। তবে যে আর্টিস্টরা এখানে এবার ছবি দিয়েছেন প্রত্যেকে খুব নিষ্ঠার সাথে সুন্দর কাজ করেছেন, এবং তাদের এই সুন্দর প্রচেষ্টার জন্য আমার এই আলতামিরা আর্ট গ্যালারির দেয়ালটা যেন সত্যি কথা বলতে একটা কবিতার রূপ নিয়েছে। খুবই সুন্দর কাজ। আমি আর্টিস্টদেরও ভীষণভাবে শুভেচ্ছা জানাচ্ছি এগিয়ে যাওয়ার জন্য। আলতামিরা তরফ থেকে আমি রঞ্জনা চ্যাটার্জি সমস্ত দর্শক এবং শিল্পীকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই 10 তারিখ থেকে 16 তারিখ যে অ্যানুয়াল আর্ট শো চলবে, আপনারা আসবেন, দেখবেন, আপনাদের মতামত জানাবে, কারণ আপনাদের এই মতামত আমাদের এই শিল্পীদের অনেক বেশি উৎসাহিত করবে। আলতামিরার তরফ থেকে আপনাদের জন্য আসার নিমন্ত্রণ রইল, অতি অবশ্যই আসবেন। ধন্যবাদ। আলতামিরা আর্ট গ্যালারির বার্ষিক প্রদর্শনী 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।